নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তারাতলার ব্রেস ব্রিজের ঘটনা আপনারা সবাই জানেন। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন মৃতের সংখ্যা 9। শোক প্রকাশ ছাড়া তো আমাদের পক্ষে আর করার কিছু সম্ভব নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 25শে জুন বিধানসভায় ঘোষণা করেছেন যারা মারা গেছেন তাদের পরিবার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এবং যারা আহত হয়েছেন 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে আহতদের সকলকেই 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। আপনাদের পাপের ফল সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় কি জানেন? যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন যে আমাদের সিটি অফ জয়কে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছিল পূর্বতন তৃণমূল সরকার এবং তৃণমূল পরিচালিত পুর বোর্ড। তৃণমূল পরিচালিত পুর বোর্ড কলকাতায় পুরসভার শাসন ক্ষমতায় আসে 2010 সালে। কি পরিমাণ দুর্নীতি এরা করেছে একটা স্বচ্ছ যদি তদন্ত হয়, গুটি কয়েক পুর প্রতিনিধি বাদে সবার স্থান হবে জেলের গড়াদের পিছনে। জেলের মাটিতে গড়াগড়ি খেতে হবে উদয়ন গুহর মতো। যে কাউন্সিলরদের নিজস্ব কোনো আয় নেই, একটা টার্ম কাউন্সিলর থেকে 3টে বিলাসবহুল গাড়ি, মাঝে মধ্যেই পরিবার নিয়ে বিদেশে ভ্রমণ, টাকা আসে কোত্থেকে? চুরি না করলে। এই যে বিল্ডিং প্ল্যান যেটা 2026-এর জানুয়ারিতে ফিরাজ হাকিমের স্বাক্ষরিত, শুভেন্দুবাবু দেখিয়েছেন ত্রুটিপূর্ণ নকশা, বিল্ডিং প্ল্যান অনুমোদন হয়ে গেল। আর মাল মশলা যা দেওয়া হয়েছে নির্মাণে, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থেকে যারা প্রমোটিং করেন, যারা ডেভেলপার, তারা জানেন কত নিম্নমানের মাল সাপ্লাই করে সিন্ডিকেট। এখানেও তাই হয়েছে। 2016 সালে পোস্তায় বিবেকানন্দ ফ্লাইওভার ভাঙল, তারপরে একটা ফ্লাইওভার ভাঙল, তারপরে গার্ডেন ব্রিজে বাড়ি ধসে 13 জনের মৃত্যু হলো। তারপরেও কলকাতা পুরসভা চোরদের কোনো হেলদোল ছিল না। যেমন চলছে তেমন চলুক, মালটা কামাতে হবে। কালীঘাট ক্যামাক্সিটকে বকরা দিয়ে নিজের বকরাটা রাখতে হবে। কিন্তু ঘুঘুর বাসা। শুভেন্দুবাবু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে 31শে জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা, রাজারহাট নিউ টাউন, আরো কয়েকটি পুরসভায় কমার্শিয়াল বিল্ডিং এর যাবতীয় কাজ বন্ধ থাকবে। সবগুলোকে খতিয়ে দেখতে হবে। একজন আইএস অফিসারের নেতৃত্বে তাদের স্মিতা পান্ডে, খলিল আহমেদ সহ অনেকে আছেন, কমিটি হয়েছে। আমি দেখলাম ক্রেডাই বলছে কনস্ট্রাকশনও চলুক, তারা সব রকম সহযোগিতা করবে, কনস্ট্রাকশন বন্ধ থাকবে, 1 মাস বন্ধ থাকলে কিছু এসে যাবে না, রেরার কমপ্লায়েন্স আপনারা করতে পারবেন।
যেখানে মানুষের জীবনের প্রশ্ন, সেখানে এই সহযোগিতাটুকু করতে হবে। ওই প্রকল্পে লেবার সাপ্লাই কে করেছিলেন? তারাতলা সিন্ডিকেট আর নিউ আলিপুরের সিন্ডিকেটের মধ্যে কিভাবে রফা হয়েছিল? কারা নির্মাণ কাজ করবেন? কার প্রভাবশালীর নেতৃত্বে কোন কাউন্সিলরের আধিপত্য চলত, এগুলো বের করতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যে যে পদক্ষেপগুলো নিচ্ছেন অত্যন্ত সদর্থক। শুধু একটাই অনুরোধ করব, বহুরূপী ব্যানার্জির পাশে গুড়গুড় করছেন অনেক বিধায়ক, যারা কিন্তু টেন্টেড, দাগি হিসেবে যাদের পরিচিতি আছে, তাদেরকে যেন রিয়াত না করা হয়, এটুকু বলার। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এবং আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জিরো টলারেন্স বলছেন করাপশনের ক্ষেত্রে, তিনি কিন্তু সেটা করে দেখাবেন। একটা বিরল রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিচ্ছে এই সরকার। মাত্র কয়েকটা দিন হলো তারা ক্ষমতাসীন হয়েছে, কিন্তু প্রাক্তন মেয়র অধুনা ঋতব্রতপন্থী ফিরহাদ হাকিম তার সই জলজল জলজল করছে ওই সম্মতিপত্রে। শুভেন্দুবাবু দেখিয়েছেন। আমি আশা করব ফিরহাদ হাকিম সহ ডিজি বিল্ডিং, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, পুরপ্রতিনিধি সবাইকে তদন্তের মুখোমুখি দাঁড় করাতে হবে, কাউকে ছাড়া যেন না হয়। এটাই কলকাতার মানুষ চাইছেন। এই জন্যই রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন এই নতুন সরকারকে। দেখুন, বিধানসভায় অনেক নাটকীয় ঘটনা ঘটছে। সব থেকে নাটকীয় ঘটনা হলো বহুরূপী বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেও হৃষ্টপুষ্ট নাদুস নুদুস, যদিও তার সম্পর্কে আমার ব্যক্তিগত স্তরে কোনো কিছু বলার নেই। যোগাযোগ আছে, ক্ষীণ হলেও আছে। একসময় আমার প্রোগ্রামে নিয়মিত অতিথি হিসাবে তিনি আসতেন, সুবক্তা। তা সেই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের পাশে আর একজন হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ভদ্রলোককে দেখা গেল, এক ফ্রেমে বন্দি। তিনি পেশায় আইনজীবী, আদালত পাড়ায় তিনি মোটা উকিল নামে পরিচিত। এই ভদ্রলোককে কোনোদিন উকিলের পোশাক পরে আদালতে সওয়াল করতে কেউ দেখেনি, কিন্তু বিশাল বড় একটা ল ফার্ম তিনি করেছেন। ফেরেববাজের খুব ঘনিষ্ঠ, এখনো ঘনিষ্ঠ। ফেরেববাজের আইনি সহায়তা দেওয়া, নির্মম মহিলাকে আইনি সহায়তা দেওয়া, কোন ল ফার্ম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মানে পূর্বতন রাজ্য সরকারের হয়ে কাজ করবে, কোন কোন আইনজীবী প্যানেল হবেন, এমপ্যানেলড হবেন, সব এই মোটা উকিল ঠিক করতেন। এই ভদ্রলোককে আমি চিনি, উত্তর কলকাতার পাইকপাড়ার বাসিন্দা। এই ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ 2015 সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। সবমিতে এই ভদ্রলোকও ছিলেন। সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার এই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় করি। তখন খোকা নতুন নতুন রাজনীতি এসছেন, সবে সাংসদ হয়েছে। তো ভদ্রলোক খোকার সঙ্গে তার প্রক্সিমিটি খুব ফ্লন্ট করছিলেন। তা আমি ওই ভদ্রলোককে বললাম, শুনুন ভাই, আমি শুভেন্দুবাবুর সাথে অনেকবার তো কথা বলেছি, উনি খুব সম্মান দিয়ে লোককে কথা বলেন, বয়স্ক মানুষ, যে দলেরই হোক না কেন পায়ে হাত দিয়ে নমস্কার করেন। কিন্তু যতদূর জানি আপনার প্রিয় নেতাটি একটু অহংকারী। আমার মুখ থেকে এই কথাটা শুনে
সেই স্থূলকায় ভদ্রলোক একটু চমকে গেছিলেন। আমিও আর বিশেষ যোগাযোগ রাখিনি, কারণ যোগাযোগ রাখার কোনো কারণই পড়েনি আমার। ফেরেববাজের ইকোসিস্টেমের সাথে আমার কোশমিন কালে কোনো যোগাযোগ ছিল না। তার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তা সেই মোটা উকিল দেখলাম বহুরূপী ব্যানার্জির পাশে আলো করে বসে আছেন এক ফ্রেমে। কিসের জন্য গেছিলেন? আপনি যে বিশিষ্ট পাল্টিবাজ এটা সবাই জানে। হিমাদ্রি কেমিক্যালসকে দিয়ে ওই এই সময় কাগজটি কিনলেন, উনিও আছেন, খোকারও এ প্রচার করত। তারপরে এই ভদ্রলোকের বাড়িতে একবার ইডি রেড হলো, নির্মম মহিলা, আলিপুর সহ সংশ্লিষ্ট সব জায়গার পুলিশকে একবার তো রাস্তায় নামিয়ে দিল। মানে আমার আইনজীবীর বাড়িতে ইডি গেছে, আমার আইনজীবী। তারপরে খোকার সঙ্গে নির্মম মহিলার যখন একটা সাজানো নাটক বা দূরত্ব তৈরি হলো, তখন এই মোটা উকিলের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। তারপরে আবার একটু মিলমিশ হয়, কিন্তু খোকার সঙ্গ ছাড়েনি এই মোটা উকিল। তাহলে মোটা উকিল পরিবর্তন করছে সাইড। এখন যত সব ইদার কামাল উদার, উদার কামাল ইদার করা লোকজন দেখবেন বহুরূপী ব্যানার্জিকে ঘিরে আছে। লেটেস্ট সংস্করণ কি মোটা উকিল? মোটা উকিল ওকে সাইড চেঞ্জ করলেন, এবং সাইড চেঞ্জ করেছেন এই বার্তাটা দেওয়ার জন্যই এক ফ্রেমে বহুরূপী ব্যানার্জির সঙ্গে ধরা দিলেন, নাকি খোকার কোনো বার্তা নিয়ে এসছেন? খোকাকে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছেন বহুরূপী ব্যানার্জির সঙ্গে, তাই খোকার বার্তা নিয়ে এসছেন মোটা উকিল। খুবই তাৎপর্যপূর্ণ। মোটা উকিলের মঞ্চে আবির্ভাব অনেক সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে, অনেক সম্ভাবনা। এই যে আমাদের বহুরূপী ব্যানার্জি, তিনি যেখানে থাকেন তার ফ্ল্যাটের উপরতলায় থাকেন নির্মম মহিলার অত্যন্ত ঘনিষ্ঠ এক গায়ক। শুনেছি নির্মম মহিলার সঙ্গে বহুরূপীর যোগাযোগ, এবং একই সঙ্গে বহুরূপী সম্পর্কে ভালো ভালো কথা বলে নির্মম মহিলাকে আশ্বস্ত করেছিলেন সেই গায়ক। তারপর থেকে নির্মম মহিলার সঙ্গে বহুরূপীর যোগাযোগ, রাজ্যসভায় যাওয়া, টিকিট পাওয়া। তারপরে যে হয়, রাজনৈতিক গিরগিটিরা এরকমই অবস্থান নেন, যখন যে দলে থাকেন সেই দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখেন। চর্ব, চস্য, লেচ্ছ, পেয়, তোলামূল থেকে নিলাম, সেনাপতি সেনাপতি বলে গগন কাঁপালাম, দিদিমণির পাদপদ্মে ডাইভ দিলাম, টিকিট বাগালাম, ক্ষমতা আসলে শ্রমমন্ত্রী হতাম, সব ঠিক ছিল। যেই ক্ষমতায় আসলো না, খোকা মাফিয়া হয়ে গেল। আরে খোকা আগে মাফিয়া ছিল, তখন এগুলো বুঝতে পারেনি। ধান্দাবাজিরা দেখুন, এখানেই শুভেন্দুবাবুর সঙ্গে পার্থক্য। খোকা যে মাফিয়া শুভেন্দুবাবু অনেকদিন আগে বুঝেছিলেন, তাই সব ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের ঠিকানায় নিয়ে পড়েছিলেন। আর এদেরকে দেখুন, চর্ব, চস্য, লেচ্ছ, পেয় সব হলো, তোলামূলের টিকিটে জিতে এখন বলছেন সেনাপতি নাকি মাফিয়া। চার্টার্ড কি চার্টার্ড মাফিয়া। চিনে রাখুন এদেরকে। বড় বড় কথা, দামি সিগারেট দিয়ে রিং ঘোরাচ্ছেন, ধোঁয়ার রিং। আর পাশে কালকে মোটা উকিলকে দেখে তো আমি বুঝলাম যে বৃত্ত সম্পন্ন হচ্ছে। লাভ হবে না কিছু। কিছুদিন একটু লাইমলাইটে থাকবেন, তারপরে ইতিহাসে নাস্তা করে চলে যাবেন। তবে সব থেকে মজার লেগেছে আমার মহুয়া মৈত্রর বিলম্বিত বোধোদয়।
তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মহুয়া মৈত্র বলেছেন যে শুভেন্দুবাবুর সঙ্গে তার আবেগের সম্পর্ক ছিল। কিরকম? 2014 সালে লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র তোলামূলের টিকিট প্রত্যাশী ছিলেন, কিন্তু টিকিট তিনি পাননি। অভিমানে সারা রাত কেঁদেছিলেন। তারপর শুভেন্দুবাবু তাকে ফোন করে বলেন, বোন আমি তোমার সঙ্গে আছি। তা 2016 সালে যখন তিনি বিধায়ক হিসাবে টিকিট পেলেন, প্রথম প্রচার শুভেন্দুবাবুই তার হয়ে করেন। স্মৃতির পাতা উল্টোচ্ছেন মহুয়া মৈত্র। কম কুকথা বলেননি আপনি মহুয়া দেবী। মা কালীকে অসম্মান করেছেন, শুভেন্দুবাবুকে ছেড়ে কথা বলেননি। লোকসভায় প্রশ্ন উত্থাপন করার নেপথ্যে কি কাহিনী ছিল তদন্ত হচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছেড়ে কথা বলেননি। আপনার বিলম্বিত বোধোদয়ের কারণ কি? এখন আবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত উদার মানসিকতার একজন মানুষ। যখন উনি মুখ্যমন্ত্রী হননি তার আগে থেকেও সমাজের সব স্তরের মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল। বুদ্ধবাবুর ভাষণ তিনি শুনতেন আড়ালে দাঁড়িয়ে। বুদ্ধবাবু শিশির বাবুকে ফোন করে বলেছিলেন নন্দীগ্রামের সময়, আরে আপনার ছেলে এভাবে ঘুরে বেড়াচ্ছে, ও তো ক্ষতি হতে পারে, আমি নিরাপত্তার ব্যবস্থা করি। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন শুভেন্দুবাবু। তা মহুয়া দেবী, আপনি তো এসবের ধার ধারেন না কি? আপনিও আবার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে যোগ দিতে চাইছেন নাকি? ক্ষেত্র পরিষ্কার করছেন, তৈরি করছেন যে আমিও বা বাদ দেবো কেন? 34 মাস বাকি আছে। এই যে সেদিনকে বললেন না কত কোটি টাকার ডিল হয়েছে, কাকলি দেবীরা বললেন চ্যালেঞ্জ হবে। তারপরে কি সুর নরম? আপনাদের বোঝা বড় দায়। মানুষের রায় নিয়ে নির্বাচিত হয়ে যা খুশি করার ছাড়পত্র পেয়ে গেছেন, আর ভয়ঙ্কর রকম উৎকেন্দ্রিক। আপনি ফটর ফটর ইংরেজি বলতে পারেন বলে ভাবেন আপনি একটা বিরাট হনু। আপনি কিচ্ছু না। কৃষ্ণনগরে যেতেন ওই দুধেল গাইদের ভোটে, আর জিতবেন না। জামানত বাজেয়াপ্ত হবে আপনার। তবে দস্যুর হত্যাকর সবাই বাল্মীকি হতে চাইছে তো। মহুয়া দেবীরও মনে হয়েছে যে একটা ট্রাই নেওয়া দরকার, যদি বাল্মীকি হতে পারি। যদি হতে পারেন বাল্মীকি, কঠোর সাধনা তপস্যার মধ্যে দিয়ে হবেন। কিন্তু আপনি মা কালীকে অসম্মান করে সনাতনী ভাবাবেগে আঘাত করেছিলেন, এটা কিন্তু কেউ ভোলেনি। এখন হঠাৎ করে শুভেন্দুবাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ক্ষেত্র প্রস্তুত করতে চাইছেন, তাই তো? কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট, আপনার বক্তব্য সব পাবলিক ডোমেনে আছে। ওটাই আপনার প্রকৃত স্বরূপ। আর এখন যে কথাগুলো বলছেন সেটা ধান্দাবাজির জন্য। শুভেন্দুবাবুও জানেন, সবাই জানেন। আপনিও বাল্মীকি হতে চাইছেন। বাল্মীকি হওয়া অত সহজ নয়। এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।